আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম অ্যাকোনাইট কিভাবে আপনার চেম্বারে আসবে, আপনার চেম্বারে এসে সে কি স্টাইলে প্রেজেন্ট করবে, তার লিস্টটা কিরকম সাথে কেমন করে কথোপকথন করবে, সেই বিষয়গুলো আমরা দেখেছি। তো যাক, আমরা অ্যাকোনাইটের বিষয়গুলো বুঝলাম। পেশেন্ট কিভাবে আসবে, পেশেন্ট কিভাবে এসে কথা বলবে, তার বিভিন্ন প্যাটার্ন আমরা গতদিন আলোচনা করেছি। আপনি যদি তাকে বুঝাতে পারেন যে তোমার এই অসুখটা সেরকম খারাপ না, ডেঞ্জারাস কিছু না, তখন সে কিন্তু হোপফুল হয়ে উঠবে, তখন সে আশান্বিত হবে। তো অ্যাকোনাইট আসলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ওই যে প্রথম অবস্থার মেডিসিন মনে করে, হঠাৎ ভায়োলেন্ট হয়ে যায়, হঠাৎ আসে হঠাৎ যায়, এগুলা নিয়ে চিন্তা করে। তো এই জায়গা থেকে আসলে অ্যাকোনাইট আমাদেরকে চেনাইছে। সত্য কথা বলতে গেলে অ্যাকোনাইটকে একদম ভেঙে চুরে মানে ইজিয়েস্ট বানায় দিয়েছেন। তার নাম না নিলেই নয়, তিনি আমাদের মহান গুরু ডক্টর এম এল সেগাল। তিনি আমাদেরকে যেভাবে অ্যাকোনাইটে থাকা রুব্রিক্স গুলা, কেন্টের জামানার সেই জিনিসগুলো তো হারিয়ে গেছিল ম্যাল প্র্যাকটিস হতে হতে, সেটাকে তিনি আবার তুলে নিয়ে যেভাবে ব্যাখ্যা করে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, আমাদের চেম্বারের ব্যবহারিক প্রয়োগ আমাদেরকে শিখাইছেন। সত্যি তার কথা মনে না করলে সত্যিই খুবই অকৃতজ্ঞ হয়ে যেতে হয়। তার গবেষণায় আমরা অ্যাকোনাইটের ডজন খানিক রুব্রিক্সকে আমরা পাই। তার মধ্যে অন্যতম একটা রুব্রিক্স হচ্ছে ডেলুশন শিপ ড্রাইভিং। আমি রুব্রিক্সটা লিখে দিচ্ছি, ডেলুশন শিপ ড্রাইভিং। ঠিক আছে, ডেলুশন শিপ ড্রাইভিং, এটা আমাদের সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে। ডেলুশন ইমাজিনেশন এনিমেলস অফ শিপ ড্রাইভ, আমি এটাও দিয়ে দিচ্ছি। আরো আপগ্রেড রেপার্টরি গুলোতে দেওয়া আছে ডেলুশন ইমাজিনেশন হ্যালুসিনেশন, না এটা কেন্টের রেপার্টরিতে দেওয়া আছে ডেলুশন ইমাজিনেশন হ্যালুসিনেশন ইলুশন ড্রাইভিং শিপ, একটাই মেডিসিন অ্যাকোনাইট। এইটাকে আসলে ডক্টর এম এল সেগাল যদি হাত না দিতেন, এই রুব্রিক্সকে ব্যবহার করা কোনোভাবেই সম্ভব ছিলই না। আমি পার্সোনালি মনে করি 70-এর দশকের আগে এটা ইউজই করতে পারেনি। এবং এই একটা রুব্রিক্স দিয়ে মানুষের পুরা ক্যারেক্টারকে মানে বোঝা যায়, পুরা ক্যারেক্টারকে বোঝা যায়। আপনারা যদি একটু মন দিয়ে শোনেন, একটু বোঝার চেষ্টা করেন, এটা আপনারা খুব ব্যবহার করতে পারবেন, হর হামেশা আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা আমাদের চেম্বারে আমি যতগুলাতে দেখি পাই, আমরা ইয়ে করি। তো ডক্টর এম এল সেগাল তো তার বইয়ে লিখে গেছেন, সেখানে অত বিস্তারিত নাই। আমি কিছুটা চেষ্টা করেছি আপনাদের সাথে এটাকে বিস্তারিত এলাবোরেটলি ব্যাখ্যা করার। একটু বেশি বকবক মনে হলেও একটু কষ্ট করে শোনেন, আমি বিভিন্ন অ্যাঙ্গেল এটাকে বোঝাবো আপনাদেরকে। তো আমরা কোন রুব্রিক্স যদি পড়তে যাই, কেন্টের রুব্রিক্সের ভাষায় যদি আমরা দেখি, ডেলুশন ইমাজিনেশন হ্যালুসিনেশন ইলুশন ড্রাইভিং শিপ, তো আমরা প্রথম যে অংশ করি, রুব্রিক্সে থাকা যে ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলার অর্থ আমরা বোঝার চেষ্টা করি, আমরা ডিকশনারি মিনিং বুঝি, তারপরে সেটা যে সূক্ষ্ম কি বোঝায়, ডিপ লেভেলের থিঙ্কিং আমরা সেটা বোঝার চেষ্টা করি। তো আমরা ডেলুশন নিয়ে একটু আলোচনা করি। ডেলুশন কি? ডেলুশন হলো এক ধরনের সেন্স বা বিশ্বাস, যা একজন ব্যক্তি তার ইন্দ্রিয়, বুদ্ধি, কল্পনা বা তার অবস্থা ইত্যাদির মাধ্যমে অনুভব করে। বুঝতে পারছেন? ডেলুশন হচ্ছে কি তাহলে? এক ধরনের সেন্স বা এক ধরনের বিশ্বাস। তো রোগীর কাছে এটাকে সত্য মনে হয়, রোগী যেটা সেন্স করছে, সে ইন্দ্রিয় দিয়ে যেটা গ্রহণ করছে, বা তার বুদ্ধিতে যা বলছে, বা তার কল্পনায় যা আসছে, সে যা দেখছে, সেটাকে সে সত্য মনে করে। অন্য কোন যুক্তির মাধ্যমে তাকে বিশ্বাস করানো যায় না বা বোঝানো যায় না যে এটা সত্য না বাবা, এটা ভুল। সে ওটা বিশ্বাসই করবে না, কারণ সে ওটা ডিলুশনে আছে। তো এই সেন্স কেবল তার নিজস্ব চিন্তা ভাবনা দ্বারা সৃষ্ট একটা বিশ্বাস। যদিও এটা সত্য হতে পারে, এটা সত্যও হতে পারে, আবার নাও পারে, কিন্তু সে ওটাই বিশ্বাস করে বসে আছে। তো সে নিজেও ঠিক হতে পারে, কারণ সে নিজে এটা অনুভব করছে, কিন্তু অন্যদের কাছে এটা কেবল একটা ফলস বিলিভ মনে হচ্ছে, ভ্রান্ত
বিশ্বাস ধারণা মনে হচ্ছে। তো ডেলুশন মূলত একটা আপেক্ষিক শব্দ বা একটা সিচুয়েশন, ম্যান টু ম্যান ডিফার করে। যেমন ধরেন যে একজন খুব মোটা ব্যক্তি, স্থূলকায় একটা ব্যক্তির ওজন ধীরে ধীরে কমছে, অন্যরা খেয়াল করতে পারছে যে না এই তো পাতলা হয়ে যাচ্ছে, দিন দিন তার ওয়েটটা কমতেছে, ডায়াবেটিস হলে যেরকম হয় ধীরে ধীরে কমতে থাকে। এমনকি সে ওয়েট মেশিনেও মাপতেছে, মাপার পরেও দেখে যে আগে আমার ওয়েট ছিল 80 কেজি, এখন তো 75 কেজি, 72 কেজি হচ্ছে। কিন্তু ওই ব্যক্তি নিজে তা অনুভব করতে পারছে না, যদিও তিনি এই বিষয়টা নিয়ে অতটা চিন্তিত না, কিন্তু সে অনুভবও করছে না যে আমি কমে যাচ্ছি, বরং তিনি খুব খুশি হচ্ছেন যে আগের থেকে দিন 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 সে দেখতে অনেক হ্যান্ডসাম হচ্ছে, স্মার্ট হচ্ছে, এটা ভেবে সে খুশি। কিন্তু প্রকৃতপক্ষে সে দিন দিন দুর্বল হয়ে পড়ছে এবং ধীরে ধীরে সে কিন্তু পাতলাও হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে আরেকটা ব্যক্তি যে সেও মোটা, কিন্তু ধীরে ধীরে আরো মোটা হয়ে যাচ্ছে, কিন্তু নিজে থেকে সে সেটা অনুভব করতে পারতেছে না। অন্যরা বলছে আরে তুমি তো মোটা হয়ে যাচ্ছ, তোমার তো মোটা লাগতেছে। তো এই ব্যক্তির কাপড়ও দেখা যাচ্ছে ধীরে ধীরে টাইট হয়ে যাচ্ছে, এবং ওয়েট মেশিনে সে যখন ওয়েট দেখে ওয়েটও বাড়ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে এই মেশিনটা কি খারাপ নাকি, 15 দিন আগেই দেখলাম আমি 75 কেজি, আজকে 80 কেজি দেখাচ্ছে, মেশিনটাই খারাপ। আমার ফ্যামিলি মেম্বাররাও এমনটা বলছে, কিন্তু আমার তো মনে হচ্ছে না যে আমার ওজন বেড়েছে, হয়তো অল্প কিছু একটা বাড়ছে, কিন্তু এত 5 কেজি 15 দিনে বাড়তে পারে না, মেশিনটাই নষ্ট। তাহলে এই দুইটা ব্যক্তির ক্ষেত্রে কি হলো, এই দুইটা ব্যক্তির ক্ষেত্রে হলো যে এদের নার্ভ এতটা সেন্সিটিভ না যে তারা এই পরিবর্তনটা বুঝতে পারছে। আগের ব্যক্তিটা চিকন হয়ে যাচ্ছে সেটাও সে বুঝতে পারছে না, পরের ব্যক্তিটা মোটা হয়ে যাচ্ছে এটাও সে বুঝতে পারছে না। মূলত বুঝতে পারছে না কেন, তার নার্ভ এটাকে সেন্স করছে না, তাই। ক্লিয়ার? তো আমরা রেপার্টরিতে 3 ধরনের ডেলুশন দেখতে পাই। কয় ধরনের? 3 ধরনের। কি কি? ইলুশন, 2 নম্বর হচ্ছে হ্যালুসিনেশন, 3 নম্বর হচ্ছে ইমাজিনেশন। খুবই ইম্পর্টেন্ট ক্লাস আজকে একটা, আপনারা এটা মনে রাখবেন, এই ক্লাসগুলো নোট করে নেবেন, খুবই ইম্পর্টেন্ট, এইভাবে গোছায় পাবেন না কোথাও। তাহলে ডেলুশন আমরা 3 ধরনের পাচ্ছি, একটা হচ্ছে ইলুশন, একটা হলো হ্যালুসিনেশন, আর একটা হচ্ছে ইমাজিনেশন। ইলুশনটা কি? ইলুশন হচ্ছে এই অনুভূতিটা চোখের মাধ্যমে অনুভূতি হয়। ইলুশন আমরা কি করি? চোখের মাধ্যমে দেখি। আমরা দেখি আমাদের রেপার্টরিতে রুব্রিক্স আছে, ডেলুশন ফয়েলস সিজ, পাখি দেখে মনে হচ্ছে পাখি যাচ্ছে, এগুলো অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা যাচ্ছে না, আমি রুব্রিক্স গুলো বলতেছি। তারপরে কি বলতেছে, আরো রুব্রিক্স আছে কি, ডেলুশন সাইফার সিজ, সাইফার মানে হচ্ছে শূন্য হয়ে গেল, শূন্য। এগুলো হলো ইলুশন, চোখে দেখা, ভ্রান্ত দেখা। ডেলুশন সান রিলিং, সান ইজ রিলিং, মনে হচ্ছে সূর্য উল্টায় যাচ্ছে, সূর্য ঘুরতেছে, ঠিক আছে। ডেলুশন, এগুলা হলো ইলুশন মূলক ডেলুশন, ঠিক আছে। ডেলুশন স্কেলিটন সিজ, কঙ্কাল দেখে। তো বাস্তবে ব্যক্তি সে জিনিসটা, যে জিনিসটাকে বর্ণনা করছে সেটা সেভাবেই দেখছে, এটা সবসময় সত্য নয়। তবে তিনি হয়তো জেনেছেন, শুনেছেন, বা অজান্তে এর সূক্ষ্ম রূপে, বা আমরা সূক্ষ্ম রূপের ইংরেজি কি বলি, শেডেল, শেডেল, হ্যাঁ, শেডেল ফর্মে এ সম্পর্কে কথা বলছেন, অথবা অন্য কোনো উপমা দিচ্ছেন বা অ্যানালজি দিচ্ছেন। যেমন আমরা অ্যানালজি কি রকম দিই, যেমন ধরেন একটা রুব্রিক্সের কথা বলি যে ডেলুশন ভিশন অফ ফায়ার, ডেলুশন ভিশন অফ ফায়ার, ডেলুশন ভিশন অফ ফায়ার। এটার অর্থটা কি? এটাকে যদি আমরা লিটারাল মিনিং করি, লিটারাল মিনিং কি? লিটারাল মিনিং মানে হচ্ছে ডিকশনারি মিনিং বা ভাষা ভাষা মানে শাব্দিক অর্থ। লিটারাল মিনিং হচ্ছে শাব্দিক অর্থ বলি, তাহলে কি হচ্ছে, ডেলুশন ভিশন অফ এ ফায়ার মানে ব্যক্তি জ্বলন্ত কিছু জ্বলতে দেখছে, জ্বলতে বা পুড়তে দেখতেছে, তাই না? কিন্তু আপনি যদি এই এই কথাটাকে যদি সূক্ষ্ম অর্থে, অর্থে শেডেল অর্থে যদি আপনি খোঁজেন,
অথবা যদি একে যদি অ্যানালজি করতে যান, এর সাথে মিলায় করতে চান, তাহলে ফায়ার মানে কি? ফায়ার মানে হচ্ছে আগুন। আগুন কি করে? আগুন হচ্ছে একটা পাওয়ার বা একটা এনার্জি। সেটা কি করে? সবকিছুকে পুড়ায় ফেলতে পারে, সবকিছুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে, তাই না? আবার দেখেন অনেক সময় কি করে এই ফায়ার বা আগুন কি করে? অনেক পদার্থকে বিশুদ্ধ করে দেয়। আগুন কি কাকে বিশুদ্ধ করতে পারে বলেন দেখি, কারো মনে আছে? আগুনে পুড়ে কি বিশুদ্ধ হয়? সোনা স্যার। না, আগুনে পুড়ে সোনা বিশুদ্ধ হয়। অর্থাৎ আগুন সোনার সাথে মিশ্রিত যত অশুদ্ধ অংশ আছে সবগুলোকে ধ্বংস করে দেয়। তো একইভাবে প্রত্যেকটা শব্দের সূক্ষ্ম অর্থ থাকে। আগুন মানে শুধু জ্বলতে দেখলেন বা ফায়ার মানে শুধু জ্বালা দেখলেন সেটা না, এটাতে সূক্ষ্ম অর্থ কি থাকলো একটা পাইলাম আমরা। তো প্রত্যেকটা শব্দের সূক্ষ্ম অর্থ হচ্ছে আমাদের অবচেতন মনে বা আমাদের সাবকনসিয়াস মাইন্ড সহজে বুঝতে পারে, সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে। কিন্তু যখন একজন রোগী তার রোগ বা তার নিজের জীবন সম্পর্কে জীবনের সাথে সম্পর্কিত লক্ষণগুলো বর্ণনা করে, তখন আমরা শব্দটির সূক্ষ্ম অর্থ বুঝতে পারি না। আমরা কিন্তু বুঝতে পারি না, রোগের সাথে রিলেটেড করে যখন বলে তখন আমরা কিন্তু বুঝতে পারি না। আমাদের সচেতন মন সঠিকভাবে এর অর্থ ব্যাখ্যা বোঝার জন্য আমরা কিন্তু ওইভাবে প্রস্তুত রাখি না। তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে রেপার্টরিতে ব্যবহৃত প্রত্যেকটা শব্দের সূক্ষ্ম অর্থ বিশ্লেষণ করা এবং ব্যাখ্যা করার চেষ্টা করা, যাতে সেটা ইজিলি এবং ফ্রিকোয়েন্টলি ইউজ করা যায়। প্রত্যেকটা রুব্রিকের আসল অর্থ বোঝার জন্য আমাদেরকে অবশ্যই সূক্ষ্ম অর্থ বুঝতে হবে, এবং কেবলমাত্র তখনই আমরা একটা সঠিক অ্যানালজির মাধ্যমে পারফেক্ট সিমিলিমাম করতে পারবো, ওষুধ নির্বাচন করতে পারবো। আমরা যে গ্রস লেভেলে যে শব্দগুলা নিই রোগীর কাছ থেকে, স্থূল অর্থে যে আমরা তথ্যগুলা নিই, এর জানাটাই কিন্তু যথেষ্ট না। কারণ ভালো করে খেয়াল করেন, পটেন্টাইজেশনের পরে আমরা কিন্তু মানবদেহে আমরা মেডিসিন প্রয়োগ করি পটেন্টাইজেশন। তো পটেন্টাইজেশনের পরে ওষুধটা মানবদেহে খুব সূক্ষ্ম স্তরে কাজ করে। আমাদের কোনো হোমিও ওষুধ কিন্তু মানে পটেন্টাইজ মেডিসিন কিন্তু প্রাইমারি অ্যাকশনে ডিজিজ ভালো করে না, এটা খুব ভালো করে মাথায় রাখেন। ডিজিজ ভালো করে সেকেন্ডারি অ্যাকশন দিয়ে। আপনার ভাইটাল ফোর্সের উপরে কাজ করে, ভাইটাল ফোর্স যায় তখন আপনার ডিজিজের উপরে কাজ করছে, তার মানে সেকেন্ডারি অ্যাকশন। ঠিক আছে, এটা ফিলোসফিক্যাল কথা, আপনাকে এগুলো বুঝতে হবে, হোমিওপ্যাথিকে পার্সিভ করতে হবে, নিতে হবে। তো আমাদের মানব দেহ কেবল তখনই সুস্থ হয়ে উঠবে যখন আমাদের শরীরে থাকা বডি গঠনকারী সমস্ত স্যাটেল এনার্জি সুসংগঠিত ভাবে মিথস্ক্রিয়া মানে হারমোনি বজায় রাখবে। এই স্যাটেল অর্থ বোঝাটা খুবই অপরিহার্য, কারণ রিমেডি কেবল তখনই রোগ নিরাময় করতে পারে যখন এটা স্যাটেল এনার্জির নেচার বা এই এনার্জি সেই সূক্ষ্ম প্রকৃতি বা এনার্জির সাথে মিশে যায়, যা আমাদের দেহ তৈরি করে এমন শক্তি সুসংহত প্রবাহকে তথা হারমোনিয়াস ফ্লোকে বাধাগ্রস্ত করতেছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সিমিলিবাস কিউরেন্টা। এই কথাই হ্যানিম্যান বলে আসছে, কিন্তু ওই যে বলে আসছে আমরা কঠিন করে বাংলা অর্থ করে ফেলেছি, এই কারণে আমরা বিষয়টা বুঝি না। তো একবার এই বাধা যদি দূর হয়ে যায়, বাকি নিরাময় প্রক্রিয়া দেখবেন যে স্বতঃস্ফূর্তভাবে অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। একবার সঠিক হোমিও মেডিসিন যদি কাজ শুরু করে, তাহলে এটা রিপিটও করার প্রয়োজন পড়ে না, বরং আপনি বারবার রিপিট করবেন। এই রিপিট করার মাধ্যমে কিন্তু আপনি রোগীর শরীরের মধ্যেই ক্ষতি করে ফেলবেন। হ্যাঁ, আমরা কিন্তু প্রতিনিয়তই করি কি, 10 দিলাম, 10 ওয়েটই করতে চাচ্ছি না, আমরা ওটা বুঝারই চেষ্টা করি না, আমরা পিড়াপিড়ি করি। আমরা রোগীদের পিড়াপিড়ি তো অনেক সময় মেডিসিনে পাওয়ার বাড়ায় দেয়, আমরা দেখি হিতে বিপরীত হয় তখন। এটা আপনাদেরকেও খেয়াল করতে হবে, প্রয়োজন না হলে রিপিট করবেনই না। একটু কাজ করছে ঠিক আছে, ওই অবস্থায় আপনি প্লাসিবো চালাতে থাকেন। তো যাক, আমি ইলুশন থেকে অনেক কথা বলে ফেললাম। এরপরের ইয়েটা হচ্ছে হ্যালুসিনেশন। হোয়াট ইজ হ্যালুসিনেশন? হ্যালুসিনেশন হচ্ছে এই সেন্সেশন সেন্সরি নার্ভ দ্বারা তৈরি হয়, এটিকে সহজে ধরা যায়। সেন্সেশন অ্যাজিভ, আমাদের এই পার্টিতে দেখবেন সেন্সেশন অ্যাজিভ, এগুলো হলো হ্যালুসিনেশনের মধ্যে পড়ে। এর অর্থ হলো নার্ভগুলো তাদের নিজস্ব বোধগম্যতার স্তর অনুযায়ী পরিস্থিতি বা কোনো বস্তু সম্পর্কে ব্রেনে সিগন্যাল পাঠায়। সেন্সরি নার্ভ থেকে মস্তিষ্ক যে সংকেত পায় তার ভিত্তিতে তার সাথে সংশ্লিষ্ট যে অর্গানগুলো আছে
সেগুলোকে রিয়াকশন জানানোর আদেশ দেয় এই হ্যালুসিনেশনে। যেমন ধরেন যে আমরা ইয়ে করি না, আমাদের একটা খুব প্রচলিত একটা খুবই ইউজেবল একটা রুব্রিক্স আছে, ডেলুশন হেল্প কলিং ফর। এটা কিন্তু হ্যালুসিনেশন লেভেলে তার নার বর্তমান পরিস্থিতির সিগন্যাল ট্রান্সমিট করছে যে বাহ্যিক সহযোগিতা থাকে, অন্যের সহযোগিতা ছাড়া সে আর টিকতে পারবে না, বাহ্যিক এইড ছাড়া আমি আর টিকতে পারবো না। তারপরে যদি কিছু সহযোগিতা পাওয়া যায় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সহজ হবে তথা আরামে পরিচালনা করতে পারবো। সুতরাং এইড বা সাহায্য হচ্ছে অব্লিগেটরি, নট ম্যান্ডেটরি। ঠিক আছে, দুইটা শব্দ কিন্তু বোঝা আবশ্যক। ম্যান্ডেটরি বলেছি, ম্যান্ডেটরি শব্দ কি? ম্যান্ডেটরি হলো প্রায় আমরা কি কি করি, নিয়ম ভঙ্গ করলে শাস্তি যে বিষয় থাকে সেটা ম্যান্ডেটরি। আর অব্লিগেটরি কি? যেটা নৈতিক বা সামাজিক দায়িত্বকে চাপায় সেটা দরকার। ডেলুশন হেল্প কলিং করবে, সে মনে করতেছে। ঠিক আছে, এটা কিন্তু হ্যালুসিনেশন লেভেলেরই একটা রুব্রিক্স। ঠিক আছে, এরপর হচ্ছে ইমাজিনেশন। ইমাজিনেশন কি? ইমাজিনেশন হচ্ছে ব্রেনের মধ্যে এক ধরনের পাওয়ার বা ছবি বা ফিগার বা ঘটনা কোনো বাস্তব ভিত্তি ছাড়াই নিজের মনের সিচুয়েশন অনুযায়ী তৈরি করে ফেলে, ইমাজিনেশন। যেমন ইমাজিনেশন ফ্লটিং ইন এ এয়ার, ফ্লটিং ইন এ এয়ার, বাতাসে ভেসে বেড়াচ্ছে, এটা মনের মধ্যে একটা ছবি করে ফেলেছে। ডেলুশন হি ইজ হ্যাপি অন এ ডিস্টেন্ট আইসল্যান্ড, দূরের কোন আইসল্যান্ডে সে হ্যাপি, খুব খুশি হয়ে আছে। ডেলুশন ফ্লাইং অ্যাজ ইফ হি কুড ফ্লাই। এগুলো হচ্ছে সব ইমাজিনেশন লেভেলের আলোচনা। তা আমি একটু বেশি করে বললাম, আপনারা তো আবার ভিডিওগুলো দেখবেন, নোট করবেন, দেখবেন তখন বুঝে চলে আসছে। এগুলো হলো ছোট ছোট জায়গায়। তো যাক, আমি মূল আলোচনায় ফিরে আসি যেখানে ছিলাম। ডেলুশনের তাহলে তিনটা পার্ট আমরা বুঝলাম। ডেলুশনের তিনটা পার্ট কি কি? ডেলুশনের প্রথম পার্ট হলো ইলুশন, তারপরে হ্যালুসিনেশন, তারপর হচ্ছে ইমাজিনেশন। এরপরে যে রুব্রিক্সটা দিয়েছিলাম ডেলুশন শিপ ড্রাইভিং। এবার পরের ওয়ার্ড গুলো একটু আমরা বুঝি। পরের ওয়ার্ড হচ্ছে শিপ। হোয়াট ইজ শিপ? SHEEP। শিপ মানে হচ্ছে ভেড়া। ভেড়া কি? ভেড়া হচ্ছে গৃহপালিত পশু, গৃহপালিত জন্তু। ভেড়াকে আমরা কি হিসাবে ব্যবহার করি? ভেড়া সরলতার প্রতীক। ভেড়ার একটা মানে হচ্ছে সরলতার প্রতীক। ভেড়াকে প্রায়শই সরল, বাধ্যতা এবং অনুসরণের প্রতীক হিসেবে দেখা হয়। ভেড়া সাধারণত কিভাবে চলে? দলবদ্ধভাবে চলে। আমরা কি বলি? ভেড়ার পাল, দল বেঁধে ভেড়া চলছে, তাই না? কি ভেড়া চিনি তো আমরা, নাকি না চিনি না আল্লাহ জানে। সবাই চিনি স্যার, দেখেছি না? দেখেছেন এরকম কখনো? গ্রামে না গেলে বুঝতে পারবেন না ভেড়ার পালের এই একটা মজা। তো যাক, আমরা আমাদের আলোচনা আসি, তারপরে এই ভিডিওর ব্যাখ্যা করছি। তাহলে ভেড়াকে আমরা কিভাবে দলবদ্ধভাবে ছুটতে দেখি? পালের মধ্যে একটা ভেড়া যেদিকে যায় বাকি সবগুলা সেদিকে যায়। দেখেন আগুন দেখা দেখি নাই, ওই সামনেরটা যেদিকে গেছে পিছনের গুলো ওইভাবে যাচ্ছে। কারো গলায় কিন্তু কোনো দড়ি টড়ি বাঁধা ছিল না। প্রথমটা যেদিকে যাচ্ছে বাকি ভেড়া কোনো চিন্তা না করে, কোন প্রকার বিপদের সম্ভাবনা না বুঝে তার পিছনে চলছে। কি আগুন, কি পানি, কি জল, কি চোরাবালি দেখা দেখি নাই, সামনেরটা গেছে, আমাকেও যেতে হবে। এই কারণে ভেড়ার রাখালদের ভেড়া পালের প্রথম ভেড়াটাকে তার ইচ্ছা মতন নির্দেশনা দিয়ে পরিচালিত করতে পারলেই সম্পূর্ণ পালটাকে কন্ট্রোল করা সম্ভব। কারণ পুরো পালের ভেড়াগুলো কোনো প্রকার ভাবনা ছাড়াই সেই ভেড়াটিকে অনুসরণ করে, যেটা আমরা ভিডিওটাতে দেখলাম। এই আচরণ ভেড়ার ভীরুতা বা টিমিডিটি, আত্মরক্ষার অক্ষমতা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অভাবকে দেখায়। এই কারণে এই ধরনের দুর্বল প্রাণীকে নিয়ন্ত্রণ করা খুবই সোজা। একে পশুপাল মানসিকতা বলে, সাইকোলজির একটা টার্ম, হার্ড মেন্টালিটি। দলবদ্ধ মানসিকতা হার্ড মেন্টালিটি বলে, যেখানে ব্যক্তি নিজের স্বাধীনভাবে চিন্তা করার কোন সিদ্ধান্ত নেওয়ার থেকে অন্যের কথা বা আচরণ সহজে মেনে নেয়। সহজে প্রভাবিত হওয়ার কারণে ভেড়ার মতো তারা দলকে ফলো করে। আর এই কারণে এই ধরনের ব্যক্তি তার দল থেকে আলাদা করা বা নিজস্ব ব্রেনে স্বাধীনভাবে চিন্তা করতে উৎসাহিত করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। অর্থাৎ
এমন মানুষকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু তাকে সহ্য করা বা সামলানো কঠিন হয়তো অনেক সময় হতে পারে। ঠিক আছে? একজন কি করেছে দেখা দেখি নাই, সবগুলা পিছে পিছে দৌড়াচ্ছে। এরপরের ওয়ার্ডটা কি? এরপরের ওয়ার্ডটা হচ্ছে ড্রাইভ বা ড্রাইভেন। একটা ওয়ার্ড আছে ড্রাইভ বা ড্রাইভেন। ভালো করে বুঝেন। এই রুব্রিক্স বুঝতে পারলে এখন না এটা একদম পানি জলবৎ তরল। ড্রাইভ বা ড্রাইভেন। ড্রাইভ বা ড্রাইভেনের দুইটা অর্থ আছে। কি কি অর্থ? এক নাম্বারটা হলো কোনো পশু, ব্যক্তি বা গাড়িকে নিজের মতন করে নিজের ডাইরেকশনে নিয়ে যাওয়া, নিয়ে যেতে তাকে কন্ট্রোল করা বা ভয় দেখিয়ে কাবু রাখা। যেমন একজন রাখাল, রাখালের হাতে কি থাকে? লাঠি থাকে। লাঠি দিয়ে ভেড়া বা ছাগল যেগুলা দেখা যাচ্ছে দলছুট হয়ে যায়, ভুল পথে যায়, পাল থেকে আলাদা হয়ে যায়, তাদেরকে লাইনে আনার জন্য এই লাঠি চাড়ে চাড়ে বাঁয়ে বাঁয়ে, ডাইনে বাঁয়ে, দুটা দিব বাড়ি, এই সামনে আগা, এগুলো বলতে থাকে না, লাঠি দেখে ভয় দেখায়। তো লাঠির ভয়ে ভেড়া ছাগল রাখালের কথা মতো চলে। একইভাবে ড্রাইভ মানে শক্তি বা কর্তৃত্বের মাধ্যমে কোনো জিনিস বা ব্যক্তিকে একটা নির্দিষ্ট কাজ বা দিকে যেতে বাধ্য করা বা তাকে নিজ থেকে দূরে সরিয়ে দেওয়া। আপনি লাঠিতে দূরেও সরিয়ে দিতে পারেন, এটাকে ড্রাইভ বলে। দ্বিতীয় অর্থটা কি? দ্বিতীয় অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা পরিস্থিতি পরিবর্তনজনিত কারণে যে কষ্ট হচ্ছে তা সহ্য করতে বাধ্য করা। ঠিক আছে? তাহলে এই যে রুব্রিক্স, ডেলুশন, ড্রাইভিং শিপ, শিপ ড্রাইভিং, এর দুটো অর্থ। প্রথমটা হলো অ্যাকোনাইট রোগীর এই ভুল ধারণা হয় যে যে কোনো পরিস্থিতি, রোগ বা ব্যক্তি খুব সহজেই তাকে পরিচালনা বা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু যখন সে তা করতে ব্যর্থ হয় তখন তার মনের মধ্যে হয় যে এটা তার ভ্রম ছিল। দ্বিতীয়ত, দ্বিতীয় অর্থটা কি? দ্বিতীয় হচ্ছে সিচুয়েশন ম্যানেজেবল হওয়ার পরে অ্যাকোনাইট পেশেন্টের মনে হয় তার পক্ষে পরিস্থিতি, ব্যক্তি বা রোগকে সহ্য করা কঠিন হচ্ছে। এই বিহেভিয়ার রোগীর সংবেদনশীলতা প্রকাশ করে, যার কারণে তার কাছে ম্যানেজেবল ইস্যুও স্ট্রেসফুল হয়ে যায়। যেটা সে ম্যানেজ করতে পারতো সেটাও তার কাছে স্ট্রেসফুল হয়ে যায়। ঠিক আছে? আমি খুব মানে উদাহরণ দিব, উদাহরণ দিয়ে জিনিসগুলো ওকে বুঝাবো। তার আগে যেহেতু একটা কেস আমি শেয়ার করবো আপনাদের সাথে, এই কারণে আজকে খুব লিটারাল মানে ভাষা ভাষা লেভেলের, লিটারাল লেভেলের একটা কেস শেয়ার করব, আর আগামীকালকে একটু ডিপ লেভেলের একটা কেস শেয়ার করব। তো দ্বিতীয় আরেকটা রুব্রিক্স একটু বুঝবো। এটা হেরিং গাইডিং সিম্পটমের মধ্যে আছে। আপনি এটা তো সিঙ্গেল মেডিসিন অ্যাকোনাইট এবং এটা আপনারা সিনথেসিসের মধ্যেও পাবেন। সেটা হচ্ছে মাইন্ড অ্যাভারশন, মাইন্ড অ্যাভারশন affection for anybody has no affection during pregnancy। তার মানে মহিলাদের অসুখ, মহিলাদের রুব্রিক্স, প্রেগন্যান্সি তার ছেলেদের হয় না, না হয়? হয় না। কিন্তু এটা আমরা কিভাবে ছোট বড় পুরুষ মহিলা সবার ক্ষেত্রে ইউজ করতে পারি সেটাই শিখবো। তো রুব্রিক্স বুঝতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হয়, মূল যে ওয়ার্ড গুলো আছে রুব্রিক্সের মধ্যে, সেই ওয়ার্ড গুলো প্রথমে বোঝার চেষ্টা করতে হয়। আসুন আমরা এটা চেষ্টা করি। অ্যাভারশন মানে কি? অ্যাভারশন হলো কোনো বস্তু, কাজ বা ব্যক্তিকে অপছন্দ করার কারণে তাকে এড়িয়ে যাওয়া, অ্যাভয়েড করা। পেশেন্টের কাছে অপছন্দ করার কারণ থাকতেও পারে, আবার কোনো কারণ ছাড়াও অপছন্দ হতে পারে। আমার লবণ ভালো লাগে না, কোনো কারণ নেই, আমার লবণ খেতে ভালো লাগে না, অ্যাভারশন, দূর লবণের জিনিস খাবো না। ওই আসলেই আমার ওই স্কুলেই যেতে ভালো লাগে না বা আমার কলেজেই যেতে ভালো লাগে না, অ্যাভারশন। কোনো কারণই নাই, আমার অপছন্দ, আমি এই চলে, আমি ওই পথ দিয়েই যাই না। ঠিক আছে? এরপরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাফেকশন। অ্যাফেকশন শব্দের অর্থ হচ্ছে কোমল ও আবেগপূর্ণ অ্যাটাচমেন্ট, স্নেহ বা আসক্তি। ঠিক আছে? যেখানে ব্যক্তি অন্যদের পছন্দ করে এবং তাদের প্রতি তার উষ্ণ অনুভূতির প্রকাশ থাকে, মানে ভালোবাসা এবং নিজস্ব বা এই আপনত্বের একটা কথা তার ব্যবহার, তার এক্সপ্রেশন দেশে এক্সপ্রেস করে। এটাকে যদি আমরা লাভ তথা ভালোবাসার সাথে ডিফারেন্সিয়েট করি তাহলে এরকম দাঁড়াবে, লাভ হলো সেলফলেস, লাভ হলো সেলফলেস মানে নিঃস্বার্থ, পক্ষান্তরে
অ্যাফেকশন হলো টু সাইডেড, মানে পেশেন্ট অন্যদের প্রতি অ্যাফেকশন তথা আপনত্ব দেখায়, এটা চায় যে লোকরাও ঠিক তাকে ওইভাবে ভালোবাসে। আমি আপনাকে আপন করতেছি, আপনিও আমাকে আপন করেন। আমি সিয়াম সিয়াম করছি, ভালোবাসা দেখাচ্ছি, আপনিও আমার দিকে সেম ভালোবাসা দেন। আমি আপনার সাথে উষ্ণ ব্যবহার করছি, আপনিও আমার সাথে করেন। এটা হলো অ্যাফেকশন। আর হলো আমাকে গালমন্দ দিচ্ছেন, যাই করছেন আমি শুধু আপনাকে দিয়ে যাচ্ছি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবেসে যাচ্ছি। এটা হলো লাভ। লাভ এবং অ্যাফেকশনের মধ্যে পার্থক্য এটা। তো আমরা বুঝলাম। এরপরে হচ্ছে এনিবডি। এনিবডি মানে হচ্ছে যে কোনো ব্যক্তি, যে কোনো পার্সনের জন্য অ্যাপ্লিকেবল। সেটা রোগীর রিলেটিভ হোক, রোগীর সাথে রিলেটেড হোক বা না হোক, পরিচিত হোক, অচেনা হোক, যাই হোক, এনিবডি, এনিওয়ান। প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি ওয়ার্ডটা আমি খুব সুন্দর করে আপনাদের বুঝাইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। প্রেগন্যান্সি ওয়ার্ড বুঝাইছিলাম আমি হচ্ছে ভিনেট্রাম অ্যালবাম পড়াতে যে। ঠিক আছে, আমি আবার এটা বুঝাচ্ছি, নতুন অনেকে আছেন তাদের জন্য। প্রেগন্যান্সির দুইটা অবস্থা আছে। এই প্রেগন্যান্সি ওয়ার্ডটা ভালো করে বুঝেন, তাহলে সবার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। প্রথম অর্থটা হলো গর্ভ অবস্থায় যেখানে একজন মহিলা মা হতে চলেছে। এর অর্থ হলো শিশু প্রসব না হওয়া পর্যন্ত গর্ভে বেড়ে ওঠে। যখন একজন পুরুষের স্পাম মহিলার উভামকে ফার্টিলাইজ করে, তখন একটা বাচ্চা তথা কনসেপ্ট তৈরি হয়, যা জীবিত অবস্থায় যা জীবিত জন্ম নেওয়া তথা ডেলিভারি পর্যন্ত সমাপ্ত হয়। এর অর্থ হলো বাচ্চা পয়দা করার জন্য পুরুষ এবং মহিলার মধ্যে সেক্সের প্রয়োজন হবে। সেক্স তথা স্পাম ছাড়া একজন মহিলা মা হতে পারবেন না, আবার ওভাম ছাড়া পুরুষ কিন্তু পিতাও হতে পারবেন না। শুধু স্পাম দিয়ে পিতা হওয়া যাবে না। তো এবার ওভাম কি করছে, এই ফার্টিলাইজেশন হওয়ার পরে মহিলাদের ইউটেরাসে থাকে, আর 9 মাস অতিবাহিত করার পরে ওই বাচ্চাটা দুনিয়াতে আসে। এটা হলো প্রেগন্যান্সি পিরিয়ড। দ্বিতীয় অর্থ হলো সিগনিফিকেন্ট তথা তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ, মানে কোনো মিনিংফুল কথায় ভরপুর। এই ফিলিংসটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ের সাথে সংযুক্ত থাকে, যেখানে ব্যক্তির কাছে মনে হয় যে তার মাথায় থাকা যে ধারণাগুলা, কনসেপ্ট, যে ধারণাগুলা সফলভাবে প্রকাশ করলে বা সেগুলোর উপরে কাজ করলে সে ফল বা সুবিধা পাবে, তার লাভ হবে। আমার মাথায় যে আইডিয়া গুলো আসছে, যে কনসেপ্ট গুলো আসছে, এটা যদি আমি ইমপ্লিমেন্টেশন করতে পারি, এটার উপরে যদি কাজ করতে পারি, তাহলে বিশাল হবে। এই যে আমি আপনাদেরকে এত কিছু পড়াচ্ছি, পড়ানোর পরে আপনার 50টা মেডিসিন করার পরে আমরা হেভি একটা টিম করে ফেললাম। টিম করার পরে সারাদিন আমরা এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, সেমিনার করতেছি, আমরা রিসার্চ করছি, রুগী নিয়ে বসছি। এই যে আমি একটা কনসেপ্ট নিলাম, তারপর আমি কাজ করলাম, করতে করতে একটা পর্যায়ে যায় এটা সফল হয়ে গেল, লাভদায়ক হয়ে গেল। তাহলে একটা সফল প্রেগন্যান্সি হলো যেখানে একটা লাইফ ভায়াবল চাইল্ড ডেলিভারি হবে, প্রোডাক্টিভ চাইল্ড, ফল, চাইল্ড মানে কি ফল, একটা ফল আসবে। এটা হলো কনসেপশন, এই প্রেগন্যান্সি, এই পিরিয়ডটা। ডিউরিং মানে কি? ডিউরিং মানে হচ্ছে কোনো ইভেন্ট শুরু হওয়ার সময় থেকে শেষ না হওয়া পর্যন্ত সময়, মানে পুরা ইভেন্ট ঘটার সময়কার কোনো বিষয় বা কথা। তাহলে এই রুব্রিক্সটা হলো অ্যাভারশন হ্যাজ নো অ্যাফেকশন ফর এনিবডি ডিউরিং প্রেগন্যান্সি। এর লিটারাল মিনিং কি? লিটারাল মিনিং মানে হচ্ছে আক্ষরিক অর্থ কি? গর্ভাবস্থায় অ্যাকোনাইট রোগী কোনো ব্যক্তির প্রতি মানসিক টান বা অপছন্দ অনুভব করে। তার মানে হিসাব অনুযায়ী যদি আমরা লিটারাল ভাবে এটা ব্যবহার করি, তাহলে প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে হাজবেন্ডকে ভালো লাগছে না, শাশুড়িকে ভালো লাগছে না, এরকম হওয়া উচিত। কিন্তু এই রুব্রিক্সটা অত খেলো না, ঠুনকো না, এটা অনেক ডিপ লেভেলের রুব্রিক্স। এটা আমরা সূক্ষ্মভাবে বুঝবো। তো এই রুব্রিক্সকে যদি আমরা সূক্ষ্মভাবে বুঝতে চাই, তাহলে এখন এক রুগী তার আইডিয়া গুলোর উপরে কাজ করে, কিন্তু যতক্ষণ না তার পরিকল্পনা সফলভাবে কার্যকর হয় এবং সে কিছু তাৎপর্যপূর্ণ ফল না পায়, ততক্ষণ তার মনে কারো প্রতি কোনো প্রকার ভালো বা উষ্ণ অনুভূতি, অ্যাফেকশন মানে কি বললাম, ভালোবাসা, ভালো ভাব, উষ্ণ অনুভূতি, এটা তৈরি হবে না, অ্যাভারশন হবে। কারণ আকাঙ্ক্ষিত ফল অর্জনের পরেই
প্রেগনেন্সিকে সাকসেসফুল বলা হবে, ডেলিভারি হলো, বাচ্চা মৃত, ফল তো পাইলেন না। মনে রাখবেন, যদিও এই রুব্রিক্সে প্রেগনেন্সি শব্দটা আছে, তারপরেও এই রুব্রিক্সটা আমরা পুরুষ, মহিলা, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, যদি আমরা সূক্ষ্মভাবে রুব্রিক্সটা বুঝতে পারি। তো একটা কেস বলি, কেসটা খুব ভালো করে খেয়াল করেন, এবং আমরা এর সাথে কি আরো কি কি রুব্রিক্স আসতে পারে সেটাও অল্প অল্প করে আলোচনা করব। কেসটা কিন্তু আমি খুব ডিপলি বলতেছি না, মূল মূল জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটা মহিলা পেশেন্ট আসছিলেন, বয়স 29-30 মতন, বিবাহিত, গর্ভবতী মহিলা। তিনি বলছেন যে ডাক্তার সাহেব আমার 3 মাস চলছে, 3য় মাস চলছে, তো আমার প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমার বারবার বমি হচ্ছে, এখন আমার গা ঘাটছে। তো বললাম আচ্ছা ঠিক আছে, এখানে বমি করতে হবে না, আপনি রিল্যাক্স হয়ে বসেন। তো মহিলা একটু রিল্যাক্স হয়ে বসলো। এবার পেশেন্ট বলছে যে গাইনি ডাক্তার আমাকে যে যে ওষুধ দিয়েছিল তাতে আমার বমি ঠিক হয়, কিন্তু কখনো কখনো বমি ঠিক খেলেই আমার বমি ঠিক হয়ে যায়, কখনো কখনো ওষুধ ছাড়াও আমি নিজে নিজে ম্যানেজ করে নিতে পারি, কিন্তু তবুও এই কষ্ট সহ্য করা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। রোগী বলছে ডাক্তার সাহেব যখন থেকে আমি মা হয়েছি, মানে আমার কনসেপ্ট হলো, তখন থেকে আমার কারো প্রতি কোনো প্রকার পজিটিভ ফিলিং আসে না, কোনো প্রকার পজিটিভ ফিলিং আসে না। আসলে ডাক্তার সাহেব আমার শ্বশুর বাড়ির লোকরা সব সময় আমার জায়ের সাথে আমার তুলনা করে। যা মানে বুঝেন তো? বুঝেন যা? কি যা? স্যার বুঝি বুঝি স্যার। হ্যাঁ, জায়ের সাথে আমার তুলনা করত। আমি তার মতন ভালো রান্না করতে পারি না। আমি তার মতন অত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না। আমি আমার জায়ের মতন করে কথা বলতে পারি না। আমার ব্যবহার জায়ের মতন না, ইত্যাদি নানান কথা বলে। তাদের এই কথাগুলো আমার সব শুনলে আমার মধ্যে এক ধরনের লো ফিলিংস তৈরি হয়। এত কিছু সত্ত্বেও আমি তাদের জন্য এত কিছু করি, তা সত্ত্বেও আমাকে এই কথাগুলো শুনতে হয়। তবে আমার একটা সান্ত্বনা যে আমার হাসব্যান্ড আমার কন্ট্রোলে। কিন্তু যেদিন আমার হাসব্যান্ডও বলল যে আমি আমার জায়ের মতন অতটা এফিশিয়েন্ট নই, সেদিন আমি উপলব্ধি করলাম যে আমার হাসব্যান্ডও তার নিজস্ব চিন্তাধারার পরিবর্তে তার পরিবারের মতকেই অনুসরণ করছে। এই বিষয়টা আমার কাছে এত খারাপ লাগলো যে তার মতো এরকম মানুষকে সহ্য করা আমার জন্য এখন কঠিন হয়ে গেছে। কারণ আমি তাকে স্বাধীনভাবে চিন্তা চিন্তা করতে বাধ্য করতে পারছি না। এই খারাপ লাগার কারণে আমি হয়তো মাই হতে চাচ্ছিলাম না। কিন্তু যখন বুঝতে পারলাম যে প্রেগন্যান্ট হয়ে গেছি, এখন আর অ্যাবর্শন করা সম্ভব হবে না, সবাই বিষয়টা জেনে গেছে, তখন শাশুড়ি মা ব্যবহার চেঞ্জ হয়ে গেল। সে বলছে আমি কতদিন থেকে নাতিপুতির জন্য অপেক্ষা করছি, আমি তোমার এই নিউজ শুনে আমি খুবই খুশি। তো তার কথা শুনে তার সামনে আমি মানে এটা বলার সাহস করে উঠতে পারিনি যে আমি এই সন্তান চাই না, আমি সন্তান অ্যাবর্শন করে ফেলবো, এই সাহসটা আমার হয়নি। তো আমার এটাই সমস্যা, জায়ের সাথে তুলনা করা আমি পছন্দ করি না, কিন্তু এই বিষয়ের বিরুদ্ধে কিছু বলার সাহসও আমার নাই। কেউ যদি কিছু বলে আমি তাদের মুখে মুখেও কথা বলতে পারি না। এখন যদি কাজের মেয়ে বলে যে আমার বেতন বাড়ায় দেন, নাহলে সামনের মাস থেকে আর আসবো না, আমি কাজ ছেড়ে দেবো, এরকম হুমকি যদি দেয়, তাকেও আমি কিছু বলতে পারি না, বরং আমি তাকে টাকা বাড়ায় দিই। ডাক্তার সাহেব, লোকজনের এরকম আচরণ এবং আমি তাদেরকে মোকাবেলা করতে না পারার কারণে আমার আর কাউকে ভাল লাগে না। তো পেশেন্ট আরো বলছে যে এখন আমি প্রেগনেন্ট হয়েছি, তাই আমার হাজবেন্ড আমার খেয়াল রাখে, যত্ন নেয়, কিন্তু তবুও তার প্রতি আমার ভালোবাসা অনুভূত হয় না। অফিসে যাওয়ার সময় সে আমাকে বলে যে তুমি তোমার নিজের খেয়াল রেখো, বলে আমার গালে কপালে একটা কিস দেয়, কিন্তু আমার কোনো ফিলিংস জাগে না, আমি একদমই রিয়াক্ট করি না, বা তাকে একটা কিছু করি না। তো আমার শাশুড়িও আমাকে আদর করেন, ভালোবেসে বুকে টেনে নেন, হাত দিয়ে জড়ায় ধরেন, কিন্তু তার প্রতি আমার কোনো আবেগপূর্ণ টান অনুভব হয় না। কারণ হাজবেন্ড ও শাশুড়ি এই আদর শুধুমাত্র আমার গর্ভ অবস্থার সাথে সম্পর্কযুক্ত। আমি যদি মা না হতাম, এই লোকজনের আচরণই আমাকে লো ফিলিং এনে দিত। ডাক্তার সাহেব, আমার পা ফোলা আছে,
তাই আমার দেবর ননদরা আমার চলাফেরায় সাহায্য করে, কিন্তু তাদের এই ভালো আচরণের পরেও তাদের প্রতি আমার কোনো আপনত্বের অনুভব হয় না। পরিস্থিতি এমন হয়ে গেছে যে এখন আমার কারো প্রতি কোনো ভালো ফিলিংস তৈরি হয় না। এমনকি যারা আমার সাথে ভালো ব্যবহার করছে তাদের প্রতিও আমার ভালো লাগা তৈরি হয় না। পেশেন্ট আরো বলছে যে আগে কেউ যদি বলতো যে আমি কত ভালো হাসব্যান্ড আর শ্বশুরবাড়ি পেয়েছি, তখন আমার শুনলে আগে খুব খুশি হতো যে সবাই আমার প্রশংসা করছে। কিন্তু আজকাল সেই একই প্রশংসা শুনলে আমার কান্না আসে। কারণ এই পরিবারের সাথে সম্পর্ক গড়ার যে শাস্তি আমি ভোগ করছি, সেই কষ্ট শুধু আমার মনেই জানে। যদি এরা আমাকে ভালোবাসে তাহলে কেন এ বাড়ির লোকজনরা আমার জায়ের সাথে আমাকে তুলনা করে, আমার জায়ের থেকে আমি কম গুরুত্বপূর্ণ আমাকে মনে করাইছিল। পেশেন্ট আরো বলছে, ডাক্তার সাহেব গত কয়েকদিন ধরে আমার কোনো কাজ করার ইচ্ছা হচ্ছে না, বরং এত ঘুম পাচ্ছে যে মনে হচ্ছে যে সারাদিন শুয়ে থাকতে মন চাচ্ছে। ফাইনালি পেশেন্ট বলছে, ডাক্তার সাহেব আমি আপনাকে একটা কথা বলে রাখি, 2 বছর আগে আমার একবার জন্ডিস হয়েছিল। একটা হরর মুভির রাত্রের বেলা আমি হরর মুভির দৃশ্য দেখেছিলাম, সেখানে দেখি যে একটা মাথাহীন মাথাহীন লাশ, সেটা এমন বিভৎসভাবে প্রেজেন্ট হয়েছিল দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। পরের দিন আমার পুরা ত্বক হলুদ হয়ে গেছিল। তো রুগী আমার সাথে কথোপকথন শেষ করে খুব দ্রুত পাশের রুমে চলে যায়। মানে সে মনে করে যে ওখানে ওয়েট করতে হবে, আমি ওষুধ বানাই দিব। দ্রুত বের হতে লাগলো। আমি বললাম যে এই এত তাড়াহুড়া করছেন কেন, ওষুধটা তো নিয়ে যাবেন, বসেন এখানেই বসেন। তখন সে বলছে, ডাক্তার সাহেব এটা আমার অভ্যাস, আমি সব সময় তাড়াহুড়া করি, আমি হাঁটা চলাও দ্রুত করি। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? বোঝা যায়? জি স্যার, শুনলাম। কিন্তু কিছু বুঝলাম না। আচ্ছা, বুঝতে পারবেন, আজকে ভিডিওটা আবার দেখবেন, আমি একটু করে ব্যাখ্যা করি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। লাস্টের কথা দিয়ে ইয়ে করি। পেশেন্ট কি বললো যে আমার হাঁটা চলা করার সময় খুব তাড়াহুড়া করে, আমি দেখতে পেলাম সে চেম্বার থেকে খুব দ্রুত বাড়ি হয়ে যাচ্ছিল, ওষুধ না নিয়ে পাশের রুমে চলে যাচ্ছিল। তো এখানে আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে। যদি আমি একদম লিটারাল রুব্রিক্স দিই তাহলে কি রুব্রিক্স হবে? দ্রুত বাড়াতে চাই। এসটি স্যার, হাইস্টি। হ্যাস্টি না, হ্যাস্টি তো বলার সময়। হারি, হারি হোয়াইল ওয়াকিং। এরপরে রুগী বলছিল কি যে তার প্রেগন্যান্সি পিরিয়ডে ভমিটিং হয়। আমরা যেহেতু একটু ডাক্তার, তাহলে আমরা কিছু ডাক্তারি টার্ম একটু জেনে আসি। প্রেগন্যান্সি, এই ভমিটিংটাকে কি বলে? প্রেগন্যান্সি কি বলে বলেন, কেউ জানেন? কি ভমিটিং বলে? মর্নিং সিকনেস, এটা কি বলে? মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস তো হচ্ছে লেম্যান ল্যাঙ্গুয়েজ, মানে সাধারণের ইয়া, কিন্তু আমাদের ডাক্তারি ল্যাঙ্গুয়েজ কি? প্রেগন্যান্সি ইনডিউসড ভমিটিং। প্রেগন্যান্সি ইনডিউসড, হ্যাঁ, এটা আমরা একটু মুখস্থ করে নেব। প্রেগন্যান্সি ইনডিউসড ভমিটিং। আর এর সাথে কি ছিল? গাঘাটা, অমুক তমুক, এগুলা খুব ভয়াবহ লেভেলে ছিল। ওষুধ খেলে ভালো থাকে, তারপর এমনি হয় ইয়েতে। এটা হচ্ছে এমসিস গ্র্যাভিডেরাম, গ্র্যাভিডেরাম, এমসিস গ্র্যাভিডেরাম। ঠিক আছে, আমি এটাও লিখে দিচ্ছি। তো এইগুলাকে এলোপ্যাথি ডাক্তাররা কি দেয়? ওই যে ইমিস্টেট, তাই না? ইমিস্টেট টাইপের মেডিসিন গুলা দেয়। এন্টি, এই যে আমরা অ্যাভোমিন, ইমিস্টেট, এই টাইপের মেডিসিন গুলা দেয়। এন্টি এমেটিভ মেডিসিন বলে এগুলাকে। এই এন্টি এমেটিভ মেডিসিন দিলে বমিকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তো এমএসিস গ্র্যাভিডেরামটা কি? গর্ভ অবস্থার কারণে যখন বমি লাগে বা বমি বমি ভাব, নাউসিয়া, যেটা গাঘাটা বলে আর কি, বমি বমি ভাব থাকে, তো গর্ভাবস্থায় সাধারণত এটা হয়। এবং সাধারণত 3 মাস পর্যন্ত, ফার্স্ট 3 মান্থ, 3 বা 4 মাস পর্যন্ত এটা দেখা যায়, আমরা যেটাকে মর্নিং সিকনেস বলি। তো এটা লক্ষণ হলো বমি বমি ভাব, নাউসিয়া থাকবে, মাঝারি ধরনের বমি হতে পারে, এবং সকালে ঘুম থেকে উঠলেই সাধারণত বেশি হয়, দিনের যে কোনো সময় হতে পারে। দিনে 2 থেকে 3 বার হলে আমরা এটাকে
এমেসিস গ্যাভিডেরাম বলবো, ঠিক আছে? 2 থেকে 3 বার হলে, শুধু বমি বমি ভাব। তো এই অবস্থায় মায়ের স্বাস্থ্য এবং গর্ভের শিশুর উপরে সেরকম আসলে গুরুতর কোনো প্রভাব পড়ে না, চিকিৎসা ছাড়াই এটা সাধারণত 3-4 মাস পার হয়ে গেলেই ভালো হয়ে যায়। আমরা সাধারণত এই ওষুধগুলো দিই না এই লেভেলের। কিন্তু হাইপার এমসিস গ্যাভিডেরামটা কি? এইচজি ডাক্তাররা লিখে হচ্ছে এইচজি প্রেসক্রিপশনে। হ্যাঁ, হাইপার, আমি এটা লিখে দিই, হাইপার এমসিস গ্র্যাভিডেরাম। এটা হলো প্রেগন্যান্সি ইন্ডিউসিভ ভমিটিং এর থেকেও একটু গুরুতর, একটু তীব্র টাইপের আর কি। এই এইচজি সাধারণ মর্নিং সিকনেস না, এটা তীব্র, দিনে 3-4 বারের বেশি হবে এবং অবিরাম বমি হতে বা বারবার বমি হতে পারে। এবং বমি হতে হতে এক সময় দেখা যায় ডিহাইড্রেশন হয়ে যায়, পানি শূন্য হয়ে যায়, শরীরের ওজন কমে যায়, 5% পর্যন্ত কমে যেতে পারে। তো এই সময় হচ্ছে আপনার ট্রিটমেন্টের প্রয়োজন হয়, ঠিক আছে? তো এটা মূলত গর্ভাবস্থায় হিউম্যান কোরিওনিক গোনাডোপিন, যেটাকে বলে এইচসিজি, এই হরমোনের দ্রুত বৃদ্ধির কারণে ঘটে বলে মনে করা হয়। এবং এটা হলো প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এটা দায়ী, এই ইমব্যালেন্সের জন্য দায়ী। তো যাক, রোগী বলছিল যে তার প্রেগন্যান্সি ইনডিউসিভ ভমিটিং এবং এমসিস গ্র্যাভিডেরাম, যেটাকে সে অ্যান্টি-এমিটিভ মেডিসিন গাইনি ডাক্তার দিয়েছে, দিয়ে সহজে নিয়ন্ত্রণ করতে পারতো, কিন্তু তা সত্ত্বেও সে ওই কষ্ট সহ্য করে করতো, মানে ওই কষ্ট সহ্য করতে পেশেন্টের কষ্ট হতো। তো একইভাবে পেশেন্টের কাছে মনে হতো যে তার হাজবেন্ডকে সে আগে থেকে কন্ট্রোল করাটা সহজ ছিল, কিন্তু যখন দেখা যাচ্ছে তার হাজবেন্ড নিজের বুদ্ধি বিবেচনা বাদ দিয়ে ফ্যামিলির মতন, ফ্যামিলির লোকরা যেরকম বলে যে জাত ভালো, সেরকম হাজবেন্ডও যখন বললো, তার মানে কি হাজবেন্ডও ভেড়ার পালে ভিড়ে গেল, তাই না? একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন। আগে শাশুড়ি বলতো, ননদ বলতো, অন্য আত্মীয় স্বজনরা বলতো যে যাই ভালো, তুমি কিছু পারো না, কিন্তু হাজবেন্ড তার পক্ষে সাপোর্টে ছিল। কিন্তু যখন হাজবেন্ড কি করলো, ওই যাই ভালো বললো, তার মানে তখন তার মনে হওয়া শুরু করলো তুমিও ভেড়ার পালের ভেড়া হয়ে গেলা, ভেড়ার মতন তুমিও তাদেরকে ফলো করলা। তো তখন থেকে পেশেন্ট তার হাজবেন্ডকে সহ্য করাটা তার জন্য অনেক কঠিন হয়ে গেল। তাহলে এই দুই ভার্সনের, এই যে বক্তব্য পেশেন্টের, এই ভার্সনের কমন বিষয় হলো পেশেন্টের কাছে সহজে সামলানো যায় এমন ইস্যুগুলোও কঠিন মনে হচ্ছিল। মানে আমরা যদি খুব সূক্ষ্মভাবে এই ভাবনাটাকে অ্যানালাইসিস করি, শিপ ড্রাইভ করার মতো, পেশেন্টের কাছে সহজ, কিন্তু যদি শিপ বা ভেড়ার পালকে ফলো করে তাহলে সেটা সহ্য করা পেশেন্টের জন্য খুবই কঠিন। সুতরাং এই রকম এই দুই কথার কমন রুব্রিক্স হবে ডেলুশন, ইমাজিনেশন, হ্যালুসিনেশন, শিপ ড্রাইভিং। যারা বুঝতে পারলেন না তারা আবার ভিডিওগুলো 2-3 বার করে দেখবেন, এখানে ব্যাখ্যাটা খুব সুন্দর করে আমি বলে দিয়েছি, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। তো পেশেন্ট বলছিল যে শ্বশুর বাড়ির লোকরা তাকে তার জায়ের সাথে তুলনা করায় সে নিজে অনেক লো ফিলিং করতো, ছোট মনে হতো, কম দক্ষতার অনুভূতি তার মধ্যে চলে আসছিল। আর এই কম্পারিশনের কারণে তথা এই তুলনার কারণে পেশেন্টের মনে এখন ওই লোকজনদের প্রতি কোনো মানে অ্যাফেকশন, আপন ভাব এরকম অনুভূতি হয় না, এবং নিজেকে লোয়ার অনুভূতি হয়। তো এই একটা রুব্রিক্স শিখে রাখেন, এটা খুব সুন্দর রুব্রিক্স। সেটা হলো ডেলুশন, ইমাজিনেশন, স্মলার। ডেলুশন, ইমাজিনেশন, স্মলার, এটা জেনারেল অধ্যায়ে দেওয়া আছে, সিনথেসিস রেপার্টরিতে, জেনারেল স্মলার সেন্সেশন অফ। হ্যাঁ, মার্ফিতে একদম ডাইরেক্টলি এই দুইটা মিলায় রুব্রিক্স বানাই দিয়েছে, ডেলুশন সেন্সেশন অফ বিইং, ঠিক আছে? তো এইখানে
স্মলার এই দুইটার একটু পার্থক্য বুঝতে হবে। এখানে স্মলার আছে না, তো স্মল কি আর স্মলার কি? স্মল মানে হচ্ছে ছোট বস্তু, যা আকারে ছোট, যার ইম্পর্টেন্টের দিক দিয়ে কম, সেটাও কিন্তু স্মল। আর স্মলার মানে হচ্ছে একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, কম্পারিজন থাকবে, যেখানে দুইটা অবজেক্ট থাকবে, দুটা ব্যক্তির মধ্যে তুলনা করা হবে। এখানে একজনের মোকাবেলায় দ্বিতীয় জন ছোট না বড় সেটা বোঝানো হচ্ছে, দুইজন থাকতে হবে। তো এই কেসে পেশেন্ট তার জায়ের সাথে তুলনা করা হচ্ছে এবং পেশেন্টকে ছোট করা হচ্ছে। পেশেন্ট মনে করছে যে আমাকে ছোট করতেছে, ছোট মানে কম এফিশিয়েন্ট, এই অনুভূতি তার মধ্যে তৈরি হচ্ছে। অন্যের তুলনায় ছোট হওয়ার ফিলিংস পেশেন্টের, সেটা এজের দিক দিয়ে হতে পারে, এডুকেশনের দিক দিয়ে হতে পারে, কোয়ালিটির দিক দিয়ে হতে পারে, টাকা পয়সার দিক দিয়ে, যে কোনো কারণে হতে পারে। যদি অন্যের তুলনায় ছোটর ফিলিংস যদি তার মধ্যে আসে, তখন আপনারা এই রুব্রিক্সটা ব্যবহার করতে পারবেন। কি রুব্রিক্স? ডেলুশন, ইমাজিনেশন, স্মলার। অথবা রুব্রিক্সটা ভালো করে বললে হবে ডেলুশন, স্মলার সেন্সেশন অফ বিইং। ঠিক আছে? তো পেশেন্ট বলছিল যে তার শাশুড়ি বা কাজের মেয়ের বিরুদ্ধে কোনো কথা সে বলতে পারতো না। মানে কেন বলতে পারতো না? তার কাছে এক ধরনের ডেঞ্জারাস বা ডিফিকাল্ট সিচুয়েশনে সাহসের সাথে মোকাবেলা না করার এক ধরনের ভীতির কথা তার মধ্যে ছিল। সে কোনো প্রকার আর্গুমেন্ট করতে পারতো না, বরং মেনে নিয়ে করতে পারতো। একটা মনের মধ্যে কাজ হচ্ছে, কিন্তু সে করতে পারতেছে না। তো এর জন্য এটা রুব্রিক্স হবে কাওয়ার্ডিশ। পেশেন্ট বলছিল যে সে প্রেগনেন্ট হয়েছে, তখন থেকে তার মনে অন্য কারো প্রতি কোনো ভালো ফিলিংস, অনুভূতি নাই। যদিও পেশেন্ট প্রেগনেন্ট হওয়া জানতে পারার পরে তার শাশুড়ি বুকে জড়ায় ধরে, হাজবেন্ড এসে গালে মুখে ঠোঁটে চুমু দেয়, ননদ দেবররা এসে তাকে হেল্প করে, তার পা ফুলে গেছে কাজ করতে পারে না, সব তারা করে দেয়। তারপরেও তাদের প্রতি কোনো প্রকার অ্যাফেকশন তথা ইতিবাচক মনোভাব, আপনত্বের মনোভাব এই পেশেন্টের মধ্যে তৈরি হয়নি। পেশেন্ট এর কথা বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা রুব্রিক্স নিতে পারবো অ্যাভারশন, অ্যাফেকশন ফর এনিবডি, হ্যাজ নো অ্যাফেকশন ডিউরিং প্রেগন্যান্সি। এটা একদম লিটারাল মিনিং এবং সরাসরি। কালকে এটার আমরা দেখবো ডিপ লেভেলের ইউজ কিভাবে করতে পারি। ঠিক আছে? আগে অন্য মানুষের কাছ থেকে সে যখন তার বিয়ে, তার পরিবার, তার শ্বশুর বাড়ি এগুলা নিয়ে যখন প্রশংসা শুনতো, তখন সে কি বললো যে আমি খুব খুশি হয়ে যেতাম। আগে আমার কেউ যদি প্রশংসা করতো, শ্বশুরের এই কত সুন্দর হাজবেন্ড, তোর শাশুড়িটা কত ভালো, এগুলো শুনলে সে খুব খুশি হয়ে যেত। আমরা এই বিষয়টাকে যদি সূক্ষ্মভাবে অ্যানালজি করি, সাদৃশ্যতা করি, তাহলে দাঁড়াবে যে পরিবারের বিষয়ে ভালো কথা বা প্রশংসা পেশেন্টের কাছে কি খুব ভালো লাগে, মানে কি শ্রুতিমধুর হয়। শ্রুতিমধুর কি বলেন তো? আমাদের রিয়েল লাইফে শ্রুতিমধুর জিনিস কি? হোয়াট ইজ? কি শুনতে আমাদের খুব শ্রুতিমধুর লাগে? স্যার গান। গান, থ্যাংক ইউ। মিউজিক, সঙ্গীত। পেশেন্টের কাছে তার ফ্যামিলি, তার শাশুড়ি, তার শ্বশুর, তার হাজবেন্ড, তার ননদ, এদের কথা কেউ যদি বলতো, প্রশংসা করতো, সেটা শ্রুতিমধুর মনে হতো, মানে মিউজিকের মতন মনে হতো। আর এখন ওই কথাগুলা শুনলে তার মন খারাপ হয়ে সে কেঁদে ফেলে। কারণ পেশেন্টের কাছে মনে হয় এই ফ্যামিলিতে তাকে সব সময় তার জায়ের থেকে ছোট, স্মলার, ছোট হওয়ার অনুভূতি দেয়। আর এরকম পরিবারে বিয়ে করাটা এখন তার কাছে যেন মনে হয়েছে সাজা। শাদি বান গায়া অমর কি, ওমর কায়েতকে সাজা, গান আছে না, শাদি বান গায়া অমর কায়েতকে সাজা সাজা। এখন তার কাছে এরকম মনে হয়। তাহলে এই রুব্রিক্স হবে, যখন এরকম প্রশংসা শুনে তার কান্না চলে আসে, তাহলে রুব্রিক্স কি হবে? কি হওয়া উচিত বলেন? টিপিং ফ্রম কি? শ্রুতিমধুর, মানে প্রশংসার ইংরেজি কি আরে জানো? প্রেইজ, প্রেইজ। অ্যানালজি থেকে চলে গেলাম। আমি এতক্ষণ কি বুঝালাম? এই প্রশংসাগুলো মিউজিক স্যার, মিউজিকের মিউজিক মতো। স্যার। হ্যাঁ, রুব্রিক্স হবে উইপিং ফ্রম মিউজিক। মিউজিক। এত সূক্ষ্মভাবে আমাদের হোমিওপ্যাথি চিন্তা করতে হয়। কালকে আবার ভাববেন যে আর হোমিওপ্যাথি করবো না, এত কঠিন। উইপিং ফ্রম মিউজিক। মিউজিক মানে হচ্ছে প্লিজেন্ট সাউন্ড,
মধুর আওয়াজ, আগে শুনতে কি মজা লাগতো, রুগী কিন্তু বলে দিয়েছে। রুগী যদি ওই কথা না বলতো তাহলে এই রুব্রিক্স আমরা নিতামই না। রুগী প্রথমে বলল আগে আমার খুব ভালো লাগতো শুনতে, কি আমার শ্বশুর বাড়ির কথা বলছে, আমার শাশুড়ির প্রশংসা করছে, উফ কি ভালো লাগতো। আর এখন তাদের কথা শুনলে আমার ঘেন্না হয়, আমার রাগ হয়, আমার ইয়ে হয়, আমার কান্না চলে আসে। তাহলে মিউজিক হলো প্লিজেন্ট সাউন্ড, মধুর আওয়াজ, যা শুনলে ব্যক্তির কাছে ভালো ফিল হয়। ফেসিং দ্য মিউজিক বলে একটা ইংরেজি ফ্রেজ আছে। এই কেন্টরা তো আর কম ইয়ে ছিলেন না, এমনি তো মহামতি নাম হয়নি, তারা কি কি জিনিস ঢুকাই ফেলছে। ফেসিং দ্য মিউজিক এর অর্থ হলো কোনো না চাওয়া বা ভয়ঙ্কর সিচুয়েশন মোকাবেলা করা বা নিজের কর্মের পরিণাম ভোগ করা। তো সে নিজের কাজের সাজা ভোগ করার কারণে পেশেন্ট উইক করছে, এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তো এই জন্য আবার আপনারা ভাবেন না যে ডেলুশন ক্রাইম কমিটেড কাইন্ড রুব্রিক্সটা নিয়ে নেয়, এটা আমরা নিব না, কারণ এটা একসময় তো তার কাছে শ্রুতিমধুর ছিল, মিউজিকের মতন ছিল। তারপরে কি বলছে, পেশেন্ট বলছিল যে তার অলসতা কাজ করে, শুয়ে থাকতে ইচ্ছা করে। অলসতা কাজ করে মানে লেজিনেস উইথ ঘুম ঘুম ভাব, তাহলে স্লিপিংনেস, তাই না? আমরা ওইভাবে রুব্রিক্স নিতে পারি। তারপর পেশেন্ট কি বলতেছিল, এটা একদম আমরা মানে একদম ফিজিক্যাল লেভেল একটা রুব্রিক্স দেখবো। এটা হলো পেশেন্ট বলছে যে হরর মুভি দেখছিল সে একবার, দেখে তার স্ক্রিন একদম ইয়েলো হয়ে গেছে, জন্ডিসের মতন হয়ে গেছে, আর জন্ডিস হয়ে গেছে। এবং মানে এটা আমরা এমনি জাস্ট আপনাদের শেখানোর জন্য বলছি। আমাদের এই তাদের সে যে পাস্ট হিস্ট্রি একটা দিল, সেখান থেকে আমরা একটা খুব সুন্দর, যদি এখন না এটা আমরা নিচ্ছি না, কিন্তু আপনাদের শেখানোর জন্য আমি বলতেছি। সেটা কি বলতেছে, স্কিন ডিসকালারেশন ইয়েলো আফটার ফাইট, ভয় পাওয়ার পরে স্কিন হলুদ হয়ে গেছে। এটার আরেকটা রুব্রিক্স আছে কমপ্লিট রেপার্টরিতে, স্কিন ডিসকালারেশন ইয়েলো জন্ডিস ইরেক্টাস ইটিসি ফ্রম ফাইট। ইরেক্টাসটা কি, ইরেক্টাস মানে জন্ডিস, হ্যাঁ সরি ইরেক্টাস হচ্ছে ইকটেরাস, ইকটেরাস মানে হচ্ছে জন্ডিস। ঠিক আছে, এটাও হয় যে ফ্রাইড থেকে জন্ডিস। তারপরে যেমন সাইকোলজিক্যাল ম্যাট্রিমেডিকা বলে একটা ম্যাট্রিমেডিকা আছে বার্ট নামে এক ভদ্রলোকের, সেখানে দেওয়া আছে যে জন্ডিস ডিউরিং প্রেগনেন্সি আফটার ফ্লাইট, প্রেগনেন্সি পিরিয়ডে ভয় পেয়েছে তারপর জন্ডিস হয়েছে, একটা মেডিসিন অ্যাকোনাইট। ক্লার্কের ডিকশনারিতে বলেছেন এই টাইপেরই ইয়ে দেওয়া ছিল ক্লার্কের ইয়েতে। আর হেরিংস এর গাইডিং সিমটমে একদম ডাইরেক্টলি দেওয়া আছে জন্ডিস ডিউরিং প্রেগনেন্সি, লিভার অ্যাট্রোফাইড ইন নিউবর্ন চিলড্রেন আফটার ফ্লাইট, ভয় পাওয়ার পরে। ঠিক আছে, এই ছিল মোটামুটি আলোচনা। আমার মনে হয় আজকে অনেক কঠিন ভাবার কারণ নাই, আপনারা এই ভিডিওটা দুবার তিনবার দেখেন, দেখবেন যে একদম ইজি। এবং কালকের কেসটা একটু ডিপ লেভেলের হবে, কিন্তু আরো ইজি জিনিস, খালি অ্যানালজি করা শিখতে হবে এবং কি বলতে চাচ্ছে রোগীর ভাবনাটা বুঝতে হবে সূক্ষ্ম অর্থে।